নমস্কার, চিরুনি তল্লাশির একটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমি নন্দিতা। আজকে চিরুনি তল্লাশির এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব এসআইআর এর চাপে একের পর এক মৃত্যু হচ্ছে বিএলওদের। হ্যাঁ, একদমই তাই। আজকে সম্পূর্ণ পর্ব ধরে আলোচনা করব এসআইআর এর চাপে একের পর এক রাজ্যে বিএলওদের মৃত্যু হচ্ছে। দেখুন, এসআইআর একটি নিরপেক্ষ সাংবিধানিক পদ্ধতি। এসআইআর এর মধ্য দিয়েই আমরা একটি নির্ভুল ভোটার তালিকা পেয়ে থাকি। তাই এসআইআর এর কতখানি গুরুত্ব এটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। এসআইআর এর মধ্য দিয়ে একটি নির্ভুল ভোটার তালিকা আমরা পেয়ে থাকি। তাই এর আগেও এসআইআর হয়েছে, এবারও এসআইআর হচ্ছে, কিন্তু বারংবার সংবাদ শিরোনামে থাকছে এসআইআর এর চাপে বিএলওদের মৃত্যু। এই বিষয়টা কিন্তু ভেবে দেখার আছে। বিভিন্ন রাজ্যে কিন্তু এসআইআর হয়ে এসেছে। এবারের এসআইআর কিন্তু খুব স্বল্প সময়ের জন্য হচ্ছে, তার দরুন কিন্তু বিএলওদের উপরে একটু বেশি চাপ পড়ছে। কিন্তু বিভিন্ন রাজ্যে কিন্তু এই এসআইআর অল্প সময়ের মধ্যে থেকে হয়ে এসেছে। ঠিক তেমনই আমাদের রাজ্যেও কিন্তু এসআইআর অল্প সময়ের মধ্যে হচ্ছে, এবং যার দরুন কিন্তু বিএলওদের উপরে একটু ভালো রকমই কিন্তু একটা প্রেশার পড়ছে যে অল্প সময়ের মধ্যে তাদেরকে সম্পূর্ণ এত বড় একটা দায়িত্ব তাদেরকে পূরণ করতে হচ্ছে। বারংবার এসআইআর এর ফর্মে ভুল আসছে, বিভিন্ন তথ্য ভুল থাকছে, তার জন্য কিন্তু তাদেরকে একই কাজ হয়তো বারংবার করতে হচ্ছে। খুব সহজ একটি কাজ নয়। কিন্তু পরিবারের অভিযোগ আসছে বারংবার করে, এই যতগুলো বিএলওদের মৃত্যু হচ্ছে একের পর এক, পরিবারের তরফ থেকে কিন্তু অভিযোগ আসছে যে এসআইআর এর চাপেই মৃত্যু হচ্ছে। কখনো অসুস্থতার জন্য মৃত্যু হচ্ছে, কখনো বা অন্য কোনো কারণে মৃত্যু হচ্ছে। ঠিক তেমনই আপনাদের সামনে আরেকটি চিত্র তুলে ধরব। মালদার সুজাপুর অঞ্চলে 144 নম্বর বুথে মোহাম্মদ আনিকুল আলম, তিনি কিন্তু সেখানে বিএলও হিসেবে নিযুক্ত ছিলেন। এই মোহাম্মদ আনিকুলের আনুমানিক বয়স হচ্ছে 54 বছর বয়স। এবার বিষয় হচ্ছে যে তিনি বেশ কিছুদিন ধরে, যেটা পরিবারের তরফে অভিযোগ উঠছে, যে তিনি বেশ কিছুদিন ধরে এই এসআইআর এর চাপে ভীষণভাবে একটু টেনশনের মধ্যে ছিলেন এবং একটি প্রেশারের মধ্যে ছিলেন। বুধবার দিন 44টি এসআইআর এর ফর্ম পুনরায় এই মোহাম্মদ আনিকুল আলমের কাছে কিন্তু ফেরত আসে। তার মধ্যে একটি বিশেষ বিষয় যেটা আপনাদেরকে জানানো, যে সেই 44টি ফর্মের মধ্যে কিন্তু একটি ফর্ম কিন্তু তার নিজের ছিল। সেই ফর্মটিও কিন্তু ওই 44টি ফর্মের মধ্যে ছিল। স্বাভাবিকভাবে এটা একটি বিশাল চিন্তার বিষয় যে তার ফর্মেও নিশ্চয়ই কোনো রকম ভুল বা কোনো রকম সংশোধনের বিষয় ছিল, যে সেখানে 44টি ফর্মের মধ্যে তার ফর্মটাও ফেরত আসে। পরিবারের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে তিনি এই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত ছিলেন এবং সকাল থেকেই তার বুকে ব্যথা হয়, এবং বুকে ব্যথা হওয়ার পরেই তাকে সুজাপুর প্রাথমিক হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, এবং তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। এবং তারপরে সেই চিকিৎসালয় থেকে বেরোনোর পরে তিনি কিন্তু আবার বিডিও অফিসে যান। কেন যান? সেই এসআইআর এর কাগজপত্র নিয়ে তিনি কিন্তু আবার সেই ফর্ম নিয়ে কিন্তু বিডিও অফিসে যান এই এসআইআর এর কাজের জন্য, এবং সেখানেও কিন্তু তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন।
তারপর তিনি সেখান থেকে বিডিও অফিস থেকে বেরিয়ে বাড়িতে ফেরত আসেন। বাড়িতে আসার পর তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সেই শারীরিক অবস্থার অবনতির পরে তিনি কিন্তু আবার ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসকরা জানান যে উনি মৃত বলে ওনাকে ঘোষণা করা হয়। এবার বিষয় হচ্ছে যে তার পরিবারের তরফে যেটা অভিযোগ বারংবার উঠছে যে এই এসআইআর এর চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েন, এই চাপ তিনি নিতে পারেননি, এই প্রেশার, এই টেনশন, এই চিন্তা তিনি নিতে পারেননি এবং সেখান থেকেই তার শারীরিক অসুস্থতা শুরু হয় এবং সেটা একটা এমন পরিস্থিতিতে পৌঁছায় যে তার মৃত্যু হয়। এবার বিষয় হচ্ছে এই নিয়ে কিন্তু রাজনীতিতে একটা তোলপাড় চলছে, কারণ আমরা প্রথম থেকে দেখেছি যে শাসক দল কিন্তু প্রথম থেকেই এই স্বল্প সময়ের এসআইআর নিয়ে কিন্তু একটা বিরোধিতা করে এসছে। ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে যে বিরোধী দল তারা এসআইআর বারংবার চাইছে। এই যে মোহাম্মদ আনিকুল আলম, তার যে মৃত্যু হলো, এর দায়ভার কে নেবে? এর দায়ভার কি কোনোভাবে কমিশন নেবে? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। এই যে পরিবার, তার যে পরিবার, আজকে এই মোহাম্মদ আনিকুল আলম তিনি তো চলে গেলেন, তার পরিবারের কি হবে? তার সংসারটা কোথায় যাবে, কোথায় দাঁড়াবে? বারংবার এই রকম দুঃখজনক মর্মান্তিক ঘটনাগুলিতে আমরা দেখে এসেছি রাজনৈতিক দলগুলো কিন্তু এর বেশ সুবিধা নেয়। কি হবে যখন মানুষটি তো চলে গেলেন, তার পরিবার আজ ক্ষতিগ্রস্ত? কোনো রাজনৈতিক দল হয়তো সহানুভূতি দেখাতে আসবে, কোনো রাজনৈতিক দল হয়তো সামান্য টাকার বিনিময়ে এই দুঃখটাকে কিনে নেবে, কিন্তু পরিবারটা একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে গেছে। কি হবে এই পরিবারের? এর দায় কে নেবেন? এবার বিষয় হচ্ছে যে এই যে এসআইআর এর চাপে যে তার পরিবারের তরফ থেকে অভিযোগ উঠছে যে মোহাম্মদ আনিকুল আলম তার যে মৃত্যু হয়েছে, তার পরিবার এখন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এবং তার সমাধান কি, এই বিষয়টি কিন্তু ভেবে দেখার আছে। অন্য রাজ্যেও তো হচ্ছে, অন্য রাজ্যেও হয়েছে এসআইআর, কিন্তু বারংবার সংবাদের শিরোনামে কিন্তু এরকম ঘটনা, বিএলওদের এরকম মৃত্যুর যে অভিযোগ, এরকম কিন্তু উঠে আসেনি। কেউ অসুস্থতার কারণে মারা যাচ্ছেন, কেউ অন্য কোনো কারণে মারা যাচ্ছেন, কিন্তু কেন এই দৃশ্য কেন আমাদের পশ্চিম বাংলায় দেখতে হচ্ছে? কেন এসআইআর এর এই স্বল্প সময়ের চাপ বিএলওরা নিতে পারছেন না? এ নিয়ে কিন্তু একটি বারংবার করে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু রাজনৈতিক তরজা কিন্তু চালিয়ে যাচ্ছে। বিএলওদের এই মৃত্যু নিয়ে এক এক রাজনৈতিক দল কিন্তু এক একভাবে রাজনীতি চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কিন্তু পরিবারের কোনো সুরাহা হচ্ছে না। পরিবার কিন্তু রয়ে গেছে সেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে। মালদার এই সুজাপুরের 144 নম্বর বুথের মোহাম্মদ আনিকুল আলমের এই যে মৃত্যুর ঘটনা, এই নিয়ে কি বললেন শাসক এবং বিরোধী দলের নেতারা, দেখাবো আপনাদের।
বলুন। খুবই দুঃখের খবর, শোকের খবর যে কেন্দ্রের খুনি সরকার, বিজেপি সরকার এবং তার দালাল নির্বাচন কমিশন এসআইআর নামে পশ্চিমবঙ্গের বুকে মৃত্যুর মিছিল শুরু করেছে। আজকে সকাল 9টার সময় রফিকুল আলম বলে সুজাপুর গ্রাম পঞ্চায়েত 140 নম্বর বুথের বিএলও, যিনি কালেচক হাই স্কুলের সহশিক্ষক আছেন, রাত্রে 44টা আরও নাম রিভিউর জন্য তার কাছে আসে, তার মধ্যে তার নাম ছিল বাতিলের তালিকায়। এটা দেখে তিনি আতঙ্কিত হয়ে যান, বুকে ব্যথা অনুভব করেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি নির্বাচন কমিশনকে, কেন্দ্রীয় সরকারকে, এবং অনতি বিলম্বে একটা বিচার চাইছে এদের বিরুদ্ধে একটা খুনের বিচার হোক, খুনের মামলা হোক। আজকে এই বিএলও, সাধারণ মানুষ, বিএলও2 এদেরকে এসআইআর নামে মেরে ফেলার একটা ষড়যন্ত্র কেন্দ্রীয় সরকার এবং তার দালাল নির্বাচন কমিশন করছেন। আজকে একজন সুজাপুরের বিএলও, তিনি অসুস্থ ছিলেন এবং আজকে সকালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি খুব দুঃখজনক, কিন্তু এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনীতি করছে এবং প্রথম দিন থেকে এসআইআর-এর বিরোধিতা করছে, সেটা আমরা মানতে পারছি না। কারণ আজকে একজন অসুস্থ ব্যক্তি তিনি মারা যেতেই পারেন, কিন্তু সেটাকে নিয়ে, মানুষের মারা যাওয়াটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে তার আমরা বিরোধিতা করছি। কারণ প্রথম দিন থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতারা সকলেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছে এবং তারা এখন শ্মশানে গিয়ে বা কবরে গিয়ে তারা সব গোনার চেষ্টা করছে এবং সেইটা সমস্তটা ইলেকশন কমিশনের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। এই রাজনীতি বন্ধ হওয়া দরকার। কারণ এসআইআরটা একটা নিরপেক্ষ পদ্ধতি, সাংবিধানিক পদ্ধতি, একটা নির্ভুল ভোটার লিস্ট তৈরির পদ্ধতি। এই পদ্ধতি আমাদের সমস্ত নাগরিকদের দায়িত্ব যাতে সঠিক নির্ভুল ভোটার লিস্ট তৈরি হয়। এই প্রক্রিয়ার বিরোধী করে তৃণমূল কংগ্রেস পক্ষান্তরে সংবিধানেরই বিরোধিতা করছে। শুনলেন তো, শাসক বিরোধী উভয়ে কি বললেন? একদম তাই। শাসক দল বারংবারই কিন্তু এর দায়ভার কমিশনের উপরে চাপিয়ে দিচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে যে একে অপরের উপরে দায়ভার চাপিয়ে কি কোনো লাভ আছে? আখেরে পরিবারটার কি হবে? পরিবারটা কোথায় যাবে? শাসক দলের তরফ থেকে এর আগেও বারংবার একটা জিনিস দেখা গিয়েছে, আজকে একজন সুজাপুরের বিএলও ঘটনায় কিন্তু তিনি অসুস্থ ছিলেন দেওয়ার বিষয় রয়েছে এবং আজকে তাতে কি লাভ? ওই সামান্য অর্থ দিয়ে কি বা হতে পারে, কি বা হয়? দীর্ঘমেয়াদী কোনো সুব্যবস্থা যদি সেই পরিবারের জন্য না করা যায়, তাহলে পরিবারগুলো তো ভেসে যাবে। এই বিষয়টিকে কখনো শাসক দল ভাববে না? এই বিষয়টিকে কখনো কমিশন ভাববে না যে কিভাবে তার পরিবারকে একটি সুনিশ্চিত ভবিষ্যৎ দেওয়া যায়? এই যে এসআইআর-এর চাপে একের পর এক বিএলওরা মারা যাচ্ছে, এর বার্তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি যাচ্ছে? এরপর তো আবার এসআইআর হবে, তখন কি হবে? ভবিষ্যৎ প্রজন্মের কাছে তো এই এসআইআর একটি আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই আতঙ্ক মানুষকে কিন্তু আস্তে আস্তে গ্রাস করছে। এই জায়গাটা কিন্তু একটু কমিশনের ভেবে দেখা উচিত। শুধু রাজনীতি করে এই দল ওই দলকে দোষারোপ করে
একে অপরের বিরোধিতা করে আখেরে কি কোনো লাভ হবে? এই বিএলওগুলো কি আর ফিরে আসবে? তাদের পরিবার কি সুনিশ্চিত ভবিষ্যৎ ফিরে পাবে? অনেকগুলো কিন্তু বড় বড় প্রশ্ন হয়ে গেল। আজকের মতো চিরুনি তল্লাশির এই পর্ব এই পর্যন্তই। আবারও কোনো না কোনো বিশেষ পর্ব নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য প্রতিদিন প্রতিক্ষণ সবার পাশে, মানুষের পাশে। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয়